কুয়াশা ভেদ করে এগিয়ে চলেছে গাড়িটা। ঘন কুয়াশায় এক হাত দূরের কোনো প্রাণী বা বস্তু চোখে পড়ে না। গাড়ির হেডলাইটের আলো আর শীতের কুয়াশা যেন মিলেমিশে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করছে। কিন্তু বাইরের থেকেও শীতল হয়ে রয়েছে গাড়ির ভিতরের পরিবেশটা। মায়ের কোলে মাথা গুঁজে ঘুমিয়ে রয়েছে ছোট তিন্নি। তনিমার মুখ থমথমে হয়ে রয়েছে। রোদ্দুর বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। কনকনে ঠান্ডায় বিন্দু বিন্দু ঘাম এসে জমা হয়েছে তাদের কপালে। নিস্তব্ধতা ভেঙে তনিমা বলে উঠল, এই শেষ ভরসা আমাদের। এবারে যদি না হয় তাহলে তো। চশমা খুলে চোখ ডলতে ডলতে রোদ্দুর বলে ওঠে, ভরসা কথাটা তোমার মুখে ঠিক মানায় না তনিমা। মেয়েটার মুখের দিকে একবার চেয়ে দেখেছ? এই কষ্ট, এই ধকলটা কি ওর প্রাপ্য ছিল? একবার ভেবে বলো তো। ওষুধ ট্রিটমেন্টের বদলে যে মা কোনো এক দেবীর কাছে নিয়ে যাচ্ছে, এসবের কি কোনো মানে হয়? যে মা তার 8 বছরের মেয়েকে কোনো এক কাপালিক না সাধু, সে যাই হোক হবে, তার কয়েকটা বানানো আজগুবি কথায় পুজো দেওয়াতে নিয়ে চলে আসে, তাও এত দূরে। আর যাই হোক, ভরসা কথাটা তার মুখে ঠিক মানায় না গো। সো প্লিজ। রৌদ্রের কথার বেগের সাথে তাল মিলিয়ে বাড়তে থাকে রাতের কুয়াশা, আর সেই সাথে হাওয়ার মাতাল নৃত্য। রৌদ্রের কথাগুলো শুনে তনিমা আর কিছু বলে না, চুপ করে থাকে। এই নিয়ে রৌদ্রের সাথে তার দীর্ঘ 1 সপ্তাহ ধরে কথা কাটাকাটি হচ্ছে। দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ হয়তো অবিশ্বাসের দিকেই হাত বাড়ায়। মারণ এক রোগ দানা বেঁধেছে তিন্নির শরীরে। বিগত 2 মাসে শহরের কোনো হাসপাতাল, ডাক্তার, কবিরাজ কিছু বাদ রাখেনি ওরা। কিন্তু কী রোগ যে বাসা বেঁধেছে তিন্নির শরীরে তা কেউ এখনো আঁচ করে উঠতে পারছে না। এমন সময় যখন তনিমার সব আশা শেষ, আশার শেষ আলোটাও আর চোখে পড়ছে না, তখন হঠাৎ একদিন বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। ভয় ধরবে, শিহরণ জাগবে, আতঙ্কেরা কথা বলবে ঠিক রাত 11টায়। নমস্কার। ঠিক রাত 11টার গল্পে আপনাদের জানাই স্বাগত। নমস্কার, আমি শুভম। আজ আমাদের পথ চলার শুরু। বিভিন্ন স্বাদের গল্প, ভয়, রহস্য, রোমাঞ্চ সবকিছুর মধ্যে দিয়েই আপনাদের বিনোদন দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। তবে শুধু আমাদের অক্লান্ত পরিশ্রম দিয়েই তো সব দিক রক্ষা পাবে না। আপনাদের ঐকান্তিক সহযোগিতা সর্বান্তকরণে কাম্য। আশা রাখব আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লাগবে। সবশেষে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আসরের সদস্য হওয়ার অনুরোধ রইল। এবং যদি আপনাদের ভালো নাও লাগে, মানে আপনাদের যাই লাগুক না কেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। বেশ, তাহলে এই অবধি বলে শুরু করছি আমাদের আজকের গল্প। আজ আপনারা শুনবেন সুলেখক সুপ্রতিম সরকারের কলমে রুধিরাময়ীর খিদে। নতুন পুতুলটা পেয়ে বেশ খুশি কনি। পরনে থাকা নোংরা ছেঁড়া জামাটা দিয়ে বারবার মুছে দিচ্ছে পুতুলের মুখখানা। বস্তিতে বড় হওয়ার কারণেই কিনা জানা নেই, তবে ভারী অল্পে খুশি হয়ে যায় কনি। আগের জন্মদিনে বাবা একটা নতুন খেলার পুতুল এনে দেয় তাকে। কনি আদর করে তার নাম রেখেছে তুলি। অবশেষে তুলি একটা নতুন বন্ধু পেল তাহলে। আনন্দের মাঝে কনি লক্ষ্য করেনি যে তার পিছনে এসে দাঁড়িয়েছে একজন। হাতে ধরা ভারী ইটটা মাঝে মাঝে কেঁপে উঠছে। ধীর পায়ে এগিয়ে আসে সেই ব্যক্তিটি।
তুলি কিছু বুঝবার আগেই সজোরে ইটটা নেমে আসে সদ্য 5 বছর পূরণ হওয়া মেয়েটির মাথার উপর। রক্তে ভিজে যাচ্ছে কনির সেই নোংরা জামাটা। মেঝের মাঝে পড়ে রইল তার নিথর দেহটি। ব্যক্তিটি এগিয়ে সে হাতে তুলে নেয় মেঝের মধ্যে পড়ে থাকা রক্ত মাখা পুতুলটি। তারপর সপাটে পুতুলের গায়ে আঘাত হানতে থাকে সে। কনির প্রাণহীন শরীরটি চেয়ে থাকে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া পুতুলটির দিকে। মন্দিরটাকে দেখলে ভক্তির চেয়ে ভয়টাই আগে চেপে বসবে মানুষের মনে। মন্দির বলার চেয়ে ধ্বংসাবশেষের স্তূপ বলাই বাহুল্য। মন্দিরের গায়ে আনাচে কানাচে লতা পাতা উঁকি মেরে বেড়াচ্ছে ন্যাড়া ইট পাথরের মাঝ দিয়ে। মন্দিরের মাইলখানেক আগে থেকেই বাতাসে যেন একটা বদ্ধ মাংস পোড়ার গন্ধ পাওয়া যায়। মন্দির ঘিরে 12 মাস জমে থাকে পুরু কুয়াশার স্তর। এখানে আলোর প্রবেশ নিষিদ্ধ। এই মন্দিরে যে দেবীর বাস, তিনি অন্ধকারের দেবী। রক্ত ছাড়া তার পিপাসা মেটে না। মন্দিরের দেওয়ালের পরতে পরতে জমে আছে শুকনো রক্তের দাগ। মন্দিরের ভেতরে লাল রক্তাম্বর পরিহিত এক বলিষ্ঠ দেহের পুরুষকে প্রবেশ করতে দেখা যায়। পুরুষটির হাত খালি নয়, তার হাতে ছটফট করে বেড়াচ্ছে একটা কালো কুচকুচে পাঁঠা। মায়ের মূর্তির সামনে সগৌরবে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে একখানা হাড়ি কাঠ। চার পেয়ে প্রাণীটাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে হাড়ি কাঠের পাশে রাখা সে। সর্ষের তেলে সিঁদুর মিশিয়ে ভালো করে স্নান করিয়ে দেয় হাড়ি কাঠটাকে। মৃত্যু ভয় ভরা চোখ নিয়ে তাকিয়ে থাকে প্রাণীটি হাড়ি কাঠটার দিকে। হাড়ি কাঠের স্নান পর্ব মিটে যাওয়ার পর পাঁঠাটির বাঁধন খুলে ফেলে সে। লাল টিকা পরিয়ে হাড়ি কাঠে নামিয়ে এনে আটক করে ফেলে অসহায় প্রাণীটিকে। তারপর দ্রুত পায়ে এগিয়ে আসে দেবী মূর্তির পায়ের কাছে আর তুলে নেয় লাল চন্দন মাখা খড়গটাকে। মুখে অস্পষ্ট ভাষায় সে জপে চলেছে এক অবদ্ধ মন্ত্র। ওম রুদ্রেশ্বরী কালরাত্রিয়ে নমঃ। রুদ্রবেগে প্রসন্নে ভগবতী অঘরে রক্তবিন্দু রক্ষকারি মা ত্রিলোক বিধাত্রী চণ্ডবদনের জাগ্রত ভবা রক্তেশ্বরী জাগো জাগো রুধিরাময়ী। জয় মা, জয় দুর্গতি নাশিনী। মন্ত্র উচ্চারণের মাঝেই সে তুলে ধরে খড়গটাকে আর সপাটে চালিয়ে দেয় প্রাণীটির মাথা লক্ষ্য করে। টাটকা রক্ত ছিটিয়ে পড়ে দেবীর লাল আলতা মাখা পায়ের দিকে। রক্তের ছিটে ফোঁটা লেগে যায় কাপালিকের গালে, যা তাকে এনে দেয় এক পরম তৃপ্তি। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ে তনিমা। গা হাত পা শিথিল হয়ে যাচ্ছে তার। রোদ্দুর জলের বোতলটা এগিয়ে দিয়ে বলে, এইভাবে ভেঙে পড়ো না তনিমা, প্লিজ। তুমি ভেঙে পড়লে আমাদের মেয়েটাকে কে সামলাবে বলো? এবার কি হবে রোদ্দুর? এতজনের মেডিকেল টিম মিলেও যদি রোগটা না ধরতে পারে তাহলে তাহলে আমাদের মেয়েটাকে বাঁচাবো কি করে? কাঁপা কাঁপা হাত দিয়ে তনিমার চোখটা মুছে দিয়ে রোদ্দুর বলে, অন্য হাসপাতালে যাব? সেরকম হলে দেশের বাইরে নিয়ে যাব মেয়েটাকে। শুধু তুমি হার মেনে নিও না তনিমা। তোমাকে দেখে কিন্তু তিন্নি বেঁচে থাকার সাহস, ইচ্ছেটা পায়। সেখানে তুমি যদি এমন করো তাহলে কি করে হবে বলো তো? তনিমা কোনো উত্তর দেয় না। হঠাৎ ফোনটা বেজে ওঠে তনিমার। তিন্নি স্কুল থেকে ফোন করছে। সময় দেখে বুঝতে পারে কারণটা।
রোদ্দুর আর দেরি না করে পার্কিংয়ের দিকে ছুটে যায়। স্কুল থেকে তিন্নিকে তুলে পার্কে নিয়ে আসে দুজনে। সেখানে তারা বেশ কিছুটা সময় কাটায়, গল্প করে, দোলনা চড়ে। ফেরার পথে আইসক্রিম কিনে দিয়ে তনিমা আর তিন্নিকে বাড়িতে নামিয়ে অফিসে বেরিয়ে যায় রোদ্দুর। মন না চাইলেও তিন্নির সামনে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে সে। এর মাঝেই অনেকবার তিন্নি জিজ্ঞেস করে ফেলেছে তাকে যে ডাক্তার আঙ্কেল কি বলেছে তার শরীর খারাপের ব্যাপারে, কবে সে স্কুলের নাচের প্রতিযোগিতায় নাম দিতে পারবে। নাচের প্রতি তিন্নির শখ সেই 5 বছর থেকে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণেই অল্প নাচলেই বা দৌড়ঝাঁপ করলেই হাঁপিয়ে ওঠে সে। তাই বেশি দৌড়ঝাঁপ তার বারণ আছে। তিন্নির এত প্রশ্নবান যে কিভাবে বারবার আটকাবে তার জানা নেই তনিমার। খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে নিজে যখন একটু শুতে যাবে, ঠিক সেই সময় বেজে ওঠে কলিং বেলটা। কিছুটা বিরক্তিমাখা মুখ নিয়েই দরজাটা খোলে তনিমা। দরজা খুলেই কিছুটা চমকে ওঠে সে। রক্তাম্বর পরিহিত বলিষ্ঠ চেহারার এক কাপালিক দাঁড়িয়ে রয়েছে তাদের দরজায়। ক্ষণিকের চমকটা সামলে নিয়ে তনিমা কিছু বলতে যাবে, তার আগেই শুকিয়ে কাঠ হয়ে যাওয়া ঠোঁটের মাঝখান দিয়ে বেরিয়ে আসে কথাগুলো। মেয়েকে বাঁচাতে যাস? আবারও চমকে ওঠে তনিমা। এই ব্যক্তি কি করে জানল তিন্নির রোগের ব্যাপারে? পাকা দাড়িতে একবার হাত বুলিয়ে আবার তীব্র স্বরে বলে ওঠে সে, হাতে সময় বড় কম রে মা। তোর মেয়েকে নতুন জীবন ফিরিয়ে দেবেন স্বয়ং আমার মা। এই মাসের অমাবস্যায় তোর মেয়েকে নতুন জীবন ফিরিয়ে দেব আমি, কথা দিচ্ছি তোকে। তোরা খালি আমার মায়ের থানে চলে আসবি সময় মতো, বাকি সব আমার উপরে ছেড়ে দে। এতগুলো বলে ঝড়ের গতিতে ফেরত চলে যাওয়ার উপক্রম হয় সেই কাপালিকে। তনিমা যে এতক্ষণ চুপচাপ সব শুনছিল, অবশেষে বলে ওঠে, মা, কি আপনার মা? কোথায় পাবো তাকে? পিছনে না ফিরেই সেই কাপালিক বলে ওঠে, কৃষ্ণঝরা গ্রামে তালসে নদীর ধারে আমার মায়ের বাস। আমার মা মা রুধিরাময়ী। টিনের চাল দিয়ে ঢাকা চায়ের দোকানের টিভির দিকে এক নজরে চেয়ে বসে রয়েছে আড্ডা মারতে আসা লোকজনগুলো। যে খবরটা এখন টিভির পর্দায় ভেসে উঠেছে তা সবার মেরুদণ্ড শীতল থেকে শীতলতম করে তুলেছে। দোকানের মালিক রামুদা চায়ের কাঁচের গ্লাসগুলো ধুতে ধুতেই ভেজা হাতে রিমোট নিয়ে টিভির আওয়াজটা বাড়িয়ে দেয়। শহরের বুকে ফের শুরু হয়েছে সেই কুখ্যাত স্টোনম্যান মার্ডার্স। চিন্তার বিষয় হলো সেই স্টোনম্যানকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। বছর দেড়েকের জন্য গুম হয়েছিল সে। তাহলে কি 1.5 বছর পর সেই শিকারী আবার শিকার করতে শুরু করেছে? তবে পুলিশ এটাকে স্টোনম্যান মার্ডার্সের বদলে এর রেপ্লিকা বলাটাই বেশি পছন্দ করছে। তার প্রধান কারণ হচ্ছে এই ক্ষেত্রে মার্ডারের পর কনভিক্ট নিজে ফোন করে ক্রাইমের ব্যাপারে পুলিশকে জানাচ্ছে না, নিজের কোনো স্বাক্ষর রেখে গেছে। এই খুনের সাথে তার আদৌ কোনো যোগাযোগ আছে কিনা তা এখনো পরিষ্কার নয়। শুধুমাত্র একটা বড় থান ইট পাওয়া গেছে ভিকটিমের দেহের পাশ থেকে, সেটাকেই প্রাইম মার্ডার ওয়েপন বলে দাবি করা হচ্ছে। প্রায় 1.5 বছর পর আবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আদতেও এটা সিরিয়াল কিলিং এর পার্ট না ব্যক্তিগত প্রতিশোধের রেশ থেকে এরকম ঘটনা তা পুলিশ খতিয়ে দেখবে।
পাথর দিয়েই মারা হয়েছে বলে স্টোনম্যান আবার ফিরে এসেছে তা এখনই দাবি করতে কিছুটা নারাজ পুলিশ। প্রথম ভিকটিম একটি বছর 5-এর মেয়ে। ইতিমধ্যেই এই ঘটনাটি চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছে সারা শহরের বুক জুড়ে। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেটা সবাইকে গিলে খাচ্ছে তা হলো এখানেই কি শেষ, না এখান থেকে খুনের খেলা আবারও শুরু? চায়ের দোকানের এক কোণে দাঁড়িয়েছিল রতন। গাল ভর্তি না কামানো দাড়ি, খৈনি খেয়ে ক্ষয়ে যাওয়া দাঁতের আড়ালে উঁকি মারছে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া জিভটা। হালকা ঝিমানি মতন ধরেছিল তার। 5 বছরের মেয়ে শোনা মাত্রই চটকটা ভেঙে যায়। এত তাড়াতাড়ি কি খবরটা তবে ছড়িয়ে পড়ল? চায়ের দোকানের লোকগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নেয় সন্তর্পণে। মুখের ভাবভঙ্গি দেখে কেউ কিছু আন্দাজ করতে পারল নাকি, তাই দেখে নেয় রতন। না, আর দেরি করা যাবে না, দ্রুত পালাতে হবে তাকে, দ্রুত। এই বস্তি, এই শহর তার জন্য আর সুবিধার নয়। ট্রেনের জানালার ফাঁক দিয়ে আসা ফুরফুরে বাতাসটাকে যেন আজ বড় আপন বলে মনে হচ্ছে রতনের। এই ট্রেনটিরও যাত্রা কোথাও না কোথাও গিয়ে শেষ হবে, কিন্তু রতনের কি আদৌ এই জীবন নামক ট্রেনটি কোনো অন্তিম স্টেশনে গিয়ে তার যাত্রা শেষ করবে? সেই প্রশ্নের উত্তর জানা নেই রতনের। এটা কোন ঝড় নেমে আসলো হঠাৎ করে তার জীবনে? এতদিন আগে সেই হিংস্রতা, রক্তের পিপাসার ঝড় কি তবে আবার এসে রতনের গুছিয়ে ফেলা জীবনটাকে তছনছ করে দিতে চলেছে? পাশের সিটেই অঘরে ঘুমোচ্ছে তার 18 বছরের ছেলে সন্তু। সন্তুর জীবনটাকে গুছিয়ে দিতেই হবে তাকে, যে করেই হোক। রতন খেয়াল করে না তার উল্টো দিকে এসে বসে এক রক্তাম্বর পরিহিত কাপালি গোছের এক ব্যক্তি। ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল রতন যখন প্রথম প্রশ্নটা ভেসে আসে সেই আগন্তুকের দিক থেকে। ছেলের শরীর খারাপ নাকি রে? এহেন রাশভারী কণ্ঠস্বরটাকে এড়ানো খুব মুশকিল। রতনও এর ব্যতিক্রম নয়। হালকা ঢোক গিলে রতন বলে, না, তেমন কিছু নয়, ওই গা গরম একটু। তা অসুস্থ ছেলেকে নিয়ে চললি কোথায়? ঠিক নেই, জানি না। জানিস না? এ আবার কি? অসুস্থ ছেলেকে নিয়ে এমনি বেরিয়ে পড়েছিস নাকি? এবার একটু অস্বস্তি বোধ করে রতন। এমনিতেই মন মেজাজ ঠিক নেই, তার উপর ইনি হঠাৎ করে এসে জুড়ে বসেছেন। এক দুটো নিস্তব্ধ মুহূর্ত কেটে যায় দুজনের মধ্যে। নিস্তব্ধতা ভেঙে আগন্তুক বলে ওঠে, আমার মায়ের ধানে একবার আসবি নাকি? এবার একটু মুখ তুলে আগন্তুকের দিকে চায় রতন। রক্তাম্বর পরিহিত বলিষ্ঠ চেহারার এক তান্ত্রিক গোছের লোক। বয়স আন্দাজ সহজে করা যায় না। 2 হাতে জড়িয়ে রয়েছে হরিতকির মালা। শীতের ভোরের কনকনে ঠান্ডাও যেন ব্যক্তিটির উন্মুক্ত পিঠ বুকে কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। ফের গুরুগম্ভীর স্বরে জিজ্ঞাসা করে সে, আসবি? আসবি আমার মায়ের কাছে? আমার মা ডাকছে রে তোদের। বিশেষ করে তোর ছেলেটাকে ডাকছে আমার মা। আপনার মা? আপনার মা সমস্ত দুঃখ, কষ্ট, সমস্যা থেকে আমাদের মুক্ত করতে পারবে তো? খানিকক্ষণ চুপ করে থেকে কাপালিক মুচকি হেসে বলে ওঠে, দুঃখ কষ্ট মানুষকেই কাটাতে হয় নিজের থেকে। আমার মা খালি তোর কষ্টের কিছুটা ভাগ নিজের কাছে রেখে দেবে। তা আপনার মায়ের নাম কি? আমার মা সহজে কাউকে দেখা দেয় না রে।
পুজোর অনেক নিয়ম, আর বিশেষ করে মায়ের ভোগের। রুধির অর্থাৎ রক্তের দেবী বলেই সবাই আমার মাকে দেবী রুধিরাময়ী বলেই ডাকে। রক্ত, এই জিনিসটা শুনতেই আবার বুকটা কেঁপে উঠল রতনের। এই রক্ত বললেই মনে পড়ে যাচ্ছে ওই থানিটি রক্তের লেগে থাকা দাগের কথা। মনে পড়ে যাচ্ছে ওই রক্তে মাখামাখি হয়ে মেঝেতে পড়ে থাকা পুতুলটার কথা। উফ, এই ঘটনাটাকে আদৌ ভুলতে পারবে ও কোনোদিন? ভুল করেই হোক, ঘটে তো গেছে অঘটনটা। তাহলে আসছিস তো বাবা? কাপালিকের রুক্ষ স্বরের বদলে শোনা যায় আবতারের বাচনভঙ্গি। চোয়াল শক্ত করে ছেলের দিকে মুখ করে রতন জবাব দেয়, হ্যাঁ যাব। রতন বলে তো দেয় যাব, কিন্তু এই প্রশ্নটা একবারও তার মনে আসে না, রুধিরাময়ী রক্তের দেবী কেন? নদীর জলে এক একটা করে নুড়ি পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছিল তিন্নি। নদীর বুকে পাথর ছোঁড়াতে যে আলোড়ন সৃষ্টি হচ্ছে তা বেশ মজা দিচ্ছে তিন্নিকে। এত পথ গাড়ি করে আসার পর এই একটু হাঁটা চলার সুযোগ পেল মেয়েটা। তনিমা মন ভরে দেখে চলেছে মেয়েটাকে। চোখটা হালকা ছলছল করে ওঠে তনিমার। কে জানে আর কতদিন মেয়েটাকে চোখের সামনে দেখতে পাবে তনিমা। চোখের জলটা মুছে আশেপাশে চোখ ঘোরায় তনিমা। সেই নাম না জানা কাপালিকের কথা শোনা মাত্রই তারা কৃষ্ণঝরা গ্রামে এসে পড়েছে। যেই নদীর ধারে তারা দাঁড়িয়ে রয়েছে সেটাই সম্ভবত তালসে নদী, কিন্তু কোনো মন্দিরের চূড়া বা মন্দির তো নজরে পড়ছে না। তবে কি আর বাকি 5টা ভণ্ড কাপালিকের মতন সেও ব্যতিক্রমী নয়? কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছে তনিমা, অন্যান্য জায়গার তুলনায় এখানে বাতাস বেশ ভারী, আশপাশের পরিবেশটাও যেন বেশ রহস্যময়ী। সিগারেটে শেষ টানটা দিয়ে রোদ্দুর এগিয়ে আসে তনিমার দিকে। হালকা ব্যঙ্গের সুরে তনিমাকে জিজ্ঞেস করে সে, কি গো তনিমা, কোথায় তোমার সেই বিশ্ববিখ্যাত কাপালিক? আমাদের মতন আরো মুরগি ধরতে গেছেন নাকি? হ্যাঁ, একটু ধৈর্য ধরতে পারো না কেন আজকাল? সব তো করে দেখে ফেলেছো, এইবার এইটাও একবার চেষ্টা করে দেখো না। মেজাজটা চটে যায় তনিমার। এমনিতেই তার মন মেজাজ ঠিক নেই, তার মধ্যে রোদ্দুরের খোঁটা মারা কথাগুলো। মাথাটা যন্ত্রণা করছে রোদ্দুরের। আরেকটা সিগারেট সে ধরাতে যাবে, ঠিক সেই সময়ই নজরে আসে 10 হাত দূরে এসে দাঁড়িয়েছে সেই দশাশয়ী চেহারার ব্যক্তি। শত চেষ্টা করেও যেন নজর ফেরানো যায় না, এমন ব্যক্তিত্ব তার। হাত থেকে অন্যমনস্ক অবস্থাতেই পড়ে গেল সিগারেটটা। রোদ্দুর লক্ষ্য করে সেই ব্যক্তি একা নয়, তার সাথে এসেছে আরও 2 জন। পেছন থেকে তনিমার খোঁচাতে সম্বিত ফেরে রোদ্দুরের। তনিমার মুখের দিকে চেয়ে সে বুঝে যায় এই সেই কাপালিক যার কথাতে তাদের আজকে এখানে উপস্থিত হওয়া। তনিমার দিকে চেয়ে মায়া জড়ানো কণ্ঠস্বরে সেই কাপালিক বলে ওঠে, আমার মায়ের টান এড়ানো বড় কঠিন রে, বড় কঠিন। মা যাকে একবার ডাকে তার এখানে না এসে উপায় নেই। আবদারের সুরে তনিমা বলে, বাবা, আমাদের মেয়েটাকে বাঁচিয়ে দিন, আপনি যে আমাদের শেষ ভরসা। আমি আমি কেউ নই রে, আমি কেউ নই। সব হচ্ছে আমার মা রুধিরাময়ী। রোদ্দুর লক্ষ্য করে যে আগন্তুকের কণ্ঠস্বরে কি যেন একটা রয়েছে। গলার গাম্ভীর্য এমনি চাইলেও এড়ানো যায় না।
তবে যে জিনিসটা সবচেয়ে বেশি চমকে রেখেছে রোদ্দুর আর তনিমাদের তা হলো কাপালিক একা আসেননি, তার সাথে হাজির হয়েছে আরও দুজন। গ্রাম মফস্বলে অন্ধকার নামে হঠাৎ করেই আধার আলোর লুকোচুরির মাঝে যেটুকু তনিমা বুঝতে পারল তা হলো একজনের বয়স আনুমানিক 50-এর দোরগোড়ায় আর আরেকজনের 20-21-এর বেশি তো নয়। আগন্তুকের সাথে এই দুজনকে দেখে প্রশ্নমুখর হয়ে ওঠে তনিমা ও রোদ্দুরের মন। কাপালিক যেন তাদের মনের ভাব বুঝতে পেরেই বলে ওঠে, এনারাও তোদের মতন অসহায় হয়ে শান্তির খোঁজে মায়ের কাছে এসেছে। আমার মায়ের ডাক বলেছিলাম না, এড়ানো বড় কঠিন, বড় কঠিন। আর দেরি করা উচিত হবে না, তোরা তোরা সব আমাকে অনুসরণ করে এগিয়ে আয়। পা যেন এগোচ্ছে না আর কারুর। এই পরিবেশ যেন গিলে খেতে চাইছে তাদের সকলকে, কিন্তু এখানে এসে আটকে গেলে তো চলবে না। মনের সমস্ত জোর, শরীরের সমস্ত বল একত্রিত করে কাপালিকের কথা মতন এগিয়ে চলে তারা তাদের গন্তব্য রুধিরাময়ী দেবীর থানে। সন্তুর হাতটা শক্ত করে ধরে রয়েছে রতন। কাপালিকের কথা মতন তাকে অনুসরণ করে এগিয়ে চলেছে তারা। এখানে আসার সিদ্ধান্তটা তবে ঠিক হয়নি বলেই মনে হচ্ছে এখন রতনের। তার কারণ এখানে এসে আরও দুজনের সাথে মুখোমুখি হতে হয়েছে তাকে। সম্পর্কে তারা স্বামী স্ত্রী, তাদের আবার ছোট একটা মেয়েও রয়েছে। বারবার রতনের মনে হচ্ছে কেউ বা কারা যেন তাকে অনুসরণ করে এগিয়ে আসছে। পলাতকের জীবন বোধহয় এমনই হয়। আগে জানলে ওই কাপালিকের কথা ফিরিয়ে দিত সে। এই সময়টা যতটা সম্ভব লোকচক্ষুর আড়ালে থাকাই শ্রেয় বলে মনে করে রতন। পুলিশ জেনে গিয়েছে, দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়ছে। তার মধ্যে আবার এই কাপালিকের কথা শুনে এখানে সে ফেঁসে পড়েছে। সে মাঝে মধ্যে কাশি উঠছে সন্তুর। জঙ্গল বেশ গভীর হয়ে পড়েছে। অন্ধকারের কালো পোশাক আর নিস্তব্ধতার অলঙ্কারটা যেন বড়ই ভালো লাগে এই জঙ্গলের বৃক্ষদলের। শুকনো পাতার উপর পায়ে চলার আওয়াজ ছাড়া আর কিছুই যেন কানে আসে না। রতনের নাকে ভেসে আসে বদ্ধ আঁশটে মাংস পোড়া গন্ধ। গাটা যেন গুলিয়ে উঠল রতনের। হালকা শীত শীত করছে তার। সন্তু এক মনে এগিয়ে চলেছে রতনের হাত ধরে। মুখের কোনো ব্যতিক্রম নাই। তাদের সঙ্গে যেই পরিবার এগিয়ে চলেছে তাদের দিকে বেশ অসহায় বলে মনে হয় রতনের। মেয়ের কোনো অসুস্থতা নিয়েই এখানে আশা বোধ করি তাদের। বাবার কোলে অঘরে ঘুমোচ্ছে বাচ্চা মেয়েটি। তাকে দেখলে ফের মনে পড়ে যাচ্ছে সেই ভয়াবহ দৃশ্যের কথা। ওই রক্তাক্ত নিথর হয়ে যাওয়া বাচ্চা মেয়েটির ছবি এর জীবনের অঙ্গ হয়ে গেছে রতনের। এই জিনিসগুলো ভাবতে ভাবতেই কখন যে সে ডুবে গিয়েছিল রতন বুঝতেই পারেনি। তার সম্বিত ফিরল যখন সে গাছের ডালে পা আটকে হোঁচট খেয়ে উঠল। রতন নিজেকে সামলে ফের এগোতে গিয়েও থমকে যায়। কাপালিক আর এগোচ্ছে না। তবে কি তারা পৌঁছে গিয়েছে? কিন্তু মন্দিরের মতন তো তেমন কিছু চোখে পড়ছে না তার। ভগ্নপ্রায় অবস্থার একটা পাথুরে কাঠামো রয়েছে বটে, কিন্তু দেবীর বন্দনা এইরকম অগোছালো পরিস্থিতিতে আদৌ কি হয় জানা নেই রতনের। বস্তির মাঝে ছুরি বন্দুক চালিয়ে বড় হয়েছে সে। মন্দিরের পবিত্রতা জিনিসটা ঠিক কি তা রতনের বোধগম্য নয় একদমই। প্রায় মিনিট 10 হাঁটার পর যে ধ্বংসস্তূপের সামনে সে তনিমা সহ বাকিরা এসে দাঁড়িয়েছে তাকে আর চাই বলা যাক, মন্দির বলা যায় না। জঙ্গলের পথ দিয়ে আসতে আসতে গা শিউরে উঠছিল তনিমার।
তার বারবার মনে হচ্ছিল যে কিছু অঘটন আজ যেন ঘটেই ছাড়বে। তবে কি তার এখানে আজ আসার সিদ্ধান্তটা ঠিক ছিল না? জঙ্গলের মাঝেও পায়ে হাঁটা পথ তৈরি হয়ে গেছে, তার মানে মন্দিরের দিকে যাতায়াত রয়েছে লোকেদের। তনিমা লক্ষ্য করে যে মন্দিরের যতই কাছে তারা এসেছে, আশপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠেছে। সবচেয়ে যে বিষয়টা তনিমাকে অবাক করেছে তা হলো সেই মাঝবয়সী ভদ্রলোকের আচরণ। সেই ব্যক্তির মধ্যে কিসের যেন একটা আতঙ্ক কাজ করছে, ধরা পড়ে যাওয়ার ভয় যেন দেখা দিচ্ছে তার চোখে মুখে। রোদ্দুর এবার তনিমার কাছে এসে ফিসফিসিয়ে বলে, আমার কিন্তু এই কাপালিককে সুবিধার মনে হচ্ছে না তনিমা। এটা কি তুমি মন্দির বলবে? ভূতের মতন যেন কোনো ইট পাথরের কঙ্কাল দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের আশেপাশে কোনো জনবসতি নেই। আমাদের ছাড়া কোনো প্রাণের সারাটুকুও পেয়েছো আসার পথে? কোনো রাত পাখির ডাক নেই, কোনো জন্তুর আওয়াজ নেই, আর মানুষ তো ছেড়েই দাও। আর এর মাঝে এই অসুস্থ মেয়েটাকে টেনে টেনে নিয়ে এসেছি। আমার মেয়ের যদি এই কারণে কোনো ক্ষতি হয়, আমি কিন্তু কারোর বিরুদ্ধে ছেড়ে কথা বলবো না তনিমা, কারোর বিরুদ্ধে নয়। একটানা কথাগুলো বলে হাল ছাড়ে রোদ্দুর। এমনই মানসিকভাবে ভেঙে পড়েছিল তনিমা। এই কথাগুলো যেন আরো তীরের মতন তীক্ষ্ণ লাগছিল তার। এবার কাপালিক বলে ওঠেন, এক এক করে মন্দিরে প্রবেশ করুন। তবে হ্যাঁ, মন্দিরের ভেতরে প্রবেশের পর যা যা দেখবেন তা যেন এখান থেকে ফিরে যাওয়ার পর পাঁচকান না হয়, নয়তো অমঙ্গল ঘটে যাবে। দেবীর কোপ নেমে আসবে আপনাদের পরিবারের ওপর। তাই আমি আপনাদের আগে থেকেই সাবধান করে দিলাম, এবং আমি আশা করছি আপনারা এই সাবধান বাণী মেনেই চলবেন। কথাগুলো শোনা মাত্রই রোদ্দুর একবার আর চোখে তাকিয়ে নেয় তনিমার দিকে। তনিমার কথাগুলো ঠিক ঠেকছে না। মন্দিরের ভেতর এমন কি ঘটবে যা যা বাইরে বলা নিষেধ? আপন মনে প্রশ্ন করে ওঠে তনিমা। রোদ্দুর তনিমাকে বলে, তনিমা, তুমি বরং মন্দিরের বাইরেই দাঁড়াও। ভেতরে তিন্নিকে নিয়ে আমি যাচ্ছি। তনিমা অবাক হয়ে বলে, মানেটা খুবই সহজ তনিমা। বিপদ এলে যাতে তুমি তিন্নিকে নিয়ে পালাতে পারো। সবাইকে তো একসাথে বিপদে ফেলে লাভ নেই, তাই না? তনিমা কি বলে এই কথার প্রতিবাদ জানাবে তার অজানা। আজকের মতন অসহায় অবস্থা তার আগে যেন কোনোদিন হয়নি। রোদ্দুর এবার আর কথা না বাড়িয়ে প্রবেশ করে ফেলে মন্দিরের ভেতর। তনিমা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোদ্দুরের কাঁধে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা তিন্নির দিকে। কে জানে কোন বিপদ হাতছানি দিয়ে অপেক্ষা করছে তাদের জন্য। কাপালিকের সঙ্গে হাজির হওয়া দুজন ব্যক্তিও প্রবেশ করে ফেলে সেই মন্দিরে। কঙ্কালসার মন্দিরের সামনে অচল হয়ে দাঁড়িয়ে থেকে যায় তনিমা। মন্দিরের ভেতরে প্রবেশ করা মাত্রই বুক হাত পা কেঁপে ওঠে রোদ্দুরের। তীর্থস্থানের মতন এত পবিত্র জায়গা কি এতটা ভয়ঙ্কর হতে পারে? যেটুকু সামান্য আলো জ্বলছে তা অন্ধকার দূর করার বদলে পরিবেশটিকে আরো গা ছমছমে করে তুলছে। সেই আবছা আলোতেই রোদ্দুর লক্ষ্য করে মন্দিরের পাথুরে মেঝেতে কিসের শুকিয়ে থাকা লাল দাগ। আলতা বা সিঁদুর কি জানা নেই রোদ্দুরের। মন্দিরের প্রত্যেকটা ইট যেন গিলে খেতে চাইছে রোদ্দুরকে। বাতাসে আঁশটে গন্ধটা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। তবে রোদ্দুরের আসল চমক পাওয়াটা এখনো বাকি ছিল। মাঝারি মাপের একখানা খুপড়িতে প্রবেশ হওয়া মাত্রই কাপালিকের আরাধ্য দেবীর দর্শন পায় সকলে। দেবী নয়, এ যেন অপদেবীর চেয়েও ভয়ঙ্কর কিছু। কালো কুচকুচে গায়ের রং, আঁখি গোলক লাল বর্ণে রঙিন হয়ে রয়েছে সেই চতুর্ভুজার। দুবাহু করজোড় করে প্রণাম করছে কোনো এক অজানা শক্তিকে।
আর বাকি দু বাহুর মধ্যে এক বাহু ধরে রয়েছে এক নর করটি, আর অন্তিম বাহুকে নিজেই খুবলে খুবলে খেয়ে চলেছে সেই দেবী। দেবীর পায়ের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য নরকরটি। লাল আলতা মাখা পায়ের তলায় স্থান পেয়েছে 1 বছর 10 শিশু মূর্তি। এ কোন নৃশংস রূপে আরাধনা করা হয় এই দেবীর? দেবীর কেশহীন মাথা যেন তার ভয়াবহতা আরো বৃদ্ধি করেছে। কাপালিকার কথা ব্যয় না করে দেবীর সামনে আসন পেতে বসে পড়ে। বসবার আগে সে তিন্নির গোত্র ও নাম সব জেনে নেয়। রৌদ্রের গলা শুকিয়ে কাঠ। তিন্নি এখনো তার কোলে নিদ্রামগ্ন। রৌদ্র লক্ষ্য করে আগত দুজন ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে পড়েছে। তারস্বরে অবদ্ধ মন্ত্র জপ করে চলেছে সেই কাপালিক। পুজোর সামগ্রীও বলতে তেমন কিছুই নেই। কাঁচা হলুদ আর সূক্ষ্ম গাছের ডাল ছাড়া তেমন কিছুরই সেরকম ব্যবহার নেই। রৌদ্রের মাথা একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। তার মধ্যে এই বদ্ধ ঘরের পরিবেশ যেন আরো দিশেহারা করে দিচ্ছে তাকে। প্রায় 15 মিনিট ধরে এই মন্ত্রোচ্চারণ হওয়ার পর থামে কাপালিক। সাষ্টাঙ্গে প্রণাম করে উঠে দাঁড়ায় সে। তবে কি পুজো শেষ? রৌদ্রের দিকে এগিয়ে এসে সে বলে, আমার কাজ শেষ। এবার তোর মেয়ের জীবনের দায়িত্ব আর আমার নয়। এবার এবার আমার মায়ের কাজ শুরু। আরোগ্যদাত্রী আমার মা রুধিরাময়ী। সব কষ্ট মিটে যাবে তোর মেয়ের। ঘাবড়াস না, সব কষ্ট মিটে যাবে। তবে কি আমরা এবার আসতে পারি? পাল্টা প্রশ্ন করে রৌদ্র। কাপালিক মুচকি এসে বলে, যাবি তো বটেই রে, তার আগে মায়ের দক্ষিণাটা দিয়ে যা। রৌদ্র ইঙ্গিত বুঝে পকেটে হাত দিতে যাবে, ঠিক তখনই রৌদ্রের হাত খামছে ধরে কাপালিক রাগত স্বরে বলে, আমার মাকে টাকা দিয়ে কিনতে চাস তুই, মূর্খ! রৌদ্র অবাক হয়। অর্থ নয় তো কি দিয়ে দক্ষিণা দেবে সে? কাপালিক রৌদ্রের মনের ভাব বুঝতে পেরে বলে ওঠে, রুধা মানে জানিস কি? হ্যাঁ, রুধা মানে রক্ত। আমার মায়ের রক্ত মাংস ছাড়া তৃষ্ণা মেটে না রে। এই যত নরকরটি দেখছিস সব হচ্ছে আমার মায়ের দক্ষিণা, যা স্বেচ্ছায় সবাই মাকে দিয়ে গেছে। এবার তোদের পালা। দক্ষিণা রূপে কে আসবি? তুই না তোর স্ত্রী? হ্যাঁ, কে আসবি? কথাগুলো শোনা মাত্রই রক্ত গরম হয়ে যায় রৌদ্রের। সপাটে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় কাপালিককে। চোখ দিয়ে যেন গিলে খেতে চাইছে সে কাপালিককে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে বাইরের দিকে বেরিয়ে আসার উপক্রম হয় রৌদ্রের। মা নিজের বলি নিজেই বেছে নেবে। ফিরতে তোকে হবেই যদি মায়ের এই হাড়ি কাঠ জেগে ওঠে। ফিরতে তোকে হবেই, আর নয়তো মায়ের কূপের জন্য তৈরি থাক। একের বদলে একাধিক প্রাণের রক্ত দিয়ে না আমার মায়ের পিপাসা মেটে তখন। লজ্জা রাগ মিশ্রিত স্বরে হুমকির মতন এক একটা কথা বলে চলে কাপালিক। রৌদ্র আর পেছনে ফিরে তাকায় না। রতন মন্দিরের ভেতরে প্রবেশ করার পর থেকেই যেন মনে হচ্ছে কেউ যেন তার মাথার ভেতর ক্রমাগত হাতুড়ি মেরে মেরে বলে চলেছে, এবার নিজের অপরাধ স্বীকার করে ফেল। আর কতদিন পলাতক হয়ে বেড়াবি? দেবী মূর্তি নামক এই বিভীষিকা দেখার পর থেকেই ভয়ে কেঁপে চলেছে সন্তু। রতনেরও অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। কাপালিকের আচরণ তো আরো বেশি করে ঘাবড়ে দিচ্ছে সন্তুকে। কিন্তু রতনের মনের দরজায় কেউ বারবার যেন কড়া নেড়ে বলে যাচ্ছে, ঠাকুরের সামনে কিছু লুকিয়ে লাভ নেই রে।
আত্মসমর্পণ করার হলে মায়ের কাছে করে ফেল। মা ইঙ্গিত দেবে, তুই সাড়া দিয়ে দিস। রতনকে অবাক করে মা যেন তাকে ইঙ্গিত দিয়েই দিল। কাপালিকের দক্ষিণার রূপে বলি দেওয়ার নিয়ম শোনা মাত্রই রাগে ফুলতে ফুলতে বেরিয়ে যায় তাদের সঙ্গে আসা ভদ্রলোক। ঠিক এই সময় কোনো এক নেশা যেন আচ্ছন্ন করে বসে রতনকে। নেশার ঘরে তার মাথায় যেটা খেলছে সেটা অস্বাভাবিকের থেকেও ঊর্ধ্বে। টলমল পায়ে কাপালিকের সামনে গিয়ে দাঁড়ায় রতন। গা হাত পায়ে লেগে থাকা ধুলো ঝাড়ছে সে এখন। গলা ঝাঁকানি দিয়ে সে বলে, বলি কি একই রক্তের সম্পর্ক কি দিতে হবে? মানে এরকম কোনো মানে আছে কি? কাপালিক একটু অবাক হয়ে বলে, না, এমন কোনো মানে নেই, কিন্তু হঠাৎ এই প্রশ্ন। না, তবে মেয়েটার প্রাণ বাঁচাতে একান্তই দক্ষিণা যদি দিতেই হয়, তাহলে আমার ছেলের প্রাণটা আমি দিতে রাজি। শারীরিকভাবে বলিষ্ঠ হওয়া সত্ত্বেও হাত পাটা যেন কেঁপে উঠল কাপালিকের। তুই তুই কি ভেবে বলছিস? তুই তুই কি ভেবে বলছিস যা বলছিস? হালকা থেমে রতন একটানা বলে চলে, ছোট থেকেই সন্তুর খুব রাগ। ডাক্তার দেখিয়েছিলাম একবার, কি একটা রোগের নাম নিয়েছিল জানি না। ওই ডাক্তারের সাথে কথা বলিয়ে বলিয়ে নাকি এই রোগ সারাতে হয়। কি জানি বলে, বেশ কাউন্সেলিং। হ্যাঁ, কাউন্সেলিং। তা আমরা গরিব মানুষ, আমাদের এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না, তাই ছেলেটাকে এমনি ছেড়ে দিই চিকিৎসা ছাড়াই। তবে সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। সন্তুর রাগ এমনি যে একবার সারা রাত একটা কুকুর এমন চিৎকার করছিল যে পরের দিন সকালে উঠে ইট দিয়ে না বারবার আঘাত হেনে মাথা থেতলে দিয়েছিল কুকুরটার। মায়ের সাথে ঝগড়া, বাপকে খিস্তি, বন্ধুদের মার দেওয়া, এসব তো রোজের কাহিনী। এর মধ্যে জন্ম নিল আমার ছোট্ট মেয়ে কুনির জন্মের সময় প্রসব যন্ত্রণায় চলে গেল ওর মা মরা মেয়ের জন্য আমার যা যা কর্তব্য ছিল তার থেকে বেশি করার চেষ্টা করেছিলাম আমি। কিন্তু সমস্যা হলো, মেয়ে আসার পর থেকেই সন্তু যেন এক প্রকার মৃত হয়ে গিয়েছিল আমার কাছে। ওর রাগের পরিমাণটাও মাঝে বেশ কমে গিয়েছিল জানেন। ভাবতাম হয়তো মেয়ে এসে সব ঠিক করে দিচ্ছে। ও কোথায় ঘুরছে, কোথায় কি গন্ডগোল পাকাচ্ছে তার কিছুই খবর রাখতাম না। ও রাতে বাড়ি না ফিরলে বরং বাপ মেয়ে মিলে বেশ ফুর্তিতে গল্প করে কাটাতাম। কিন্তু আমার সুখে নজর লেগে গেল। সন্তুর মনে বোনের প্রতি রাগ যেন দিন দিন বাড়তে লাগলো। বোনের গায়ে হাত তুললে আমি ছেড়ে কথা বলবো না জেনেও তুলতো। কিন্তু সবকিছুর সীমা তো সেদিনও ছাড়িয়ে ফেললো যখন নিজের হাতে। গলাটা ভারী হয়ে ওঠে রতনের। চোখের কোণে আসা জলটা মুছে সে আবার বলতে শুরু করে, কোনি সেদিন 5 বছরের জন্মদিন ছিল। প্রত্যেক জন্মদিনের মতো এবারও আমি ওকে একটা পুতুল কিনে দিই। পুতুল নিয়ে খেলায় ব্যস্ত ছিল। ঠিক তখনই ভারী একখানা ইট দিয়ে তিনের মাথার পেছনে আঘাত আনে সন্তু। সেই কুকুরটার মতো আমার মেয়েটাকেও বারংবার ইট দিয়ে মেরে যায়।
জন্মদিন বলে মেয়েটার জন্য একখানা কেক কিনতে গিয়েছিলাম। বাড়ি এসে দেখি মেয়েটা মেঝেতে। আর কান্নার বাঁধ ধরে রাখতে পারে না রতন। বাচ্চাদের মতন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে সে। অনেক দিনের না কামানো দাড়ি অশ্রু জলে ভিজে যায় তার। আমার মেয়েটার রক্তে মাখামাখি হয়ে পড়েছিল, আর ওই জানোয়ারটা মিচকে মিচকে হাসছিল বসে বসে। প্রায় প্রায় ঘন্টাখানেক মতন পাথরের মতো বসে থাকার পর আমি ঠিক করি এটা তো গেল, ছেলেটাকেই বাঁচাই। বাবা হয়ে তো একেবারে ফেলে দিই কি করে বলুন। সেই থেকে পালানো শুরু, আর আজ এখানে। কিন্তু ভাগ্য এমন দেখুন যে সত্যি লুকোনোর চেষ্টা আমি এতদিন ধরে করছিলাম তার সামনে চলেই আসলো। আপনার রুধিনাময়ী দেবীর বড্ড খিদে, ঠিকই বলেছিলেন, শুধু রক্তের নয়, তবে সত্যি জানারও অদম্য খিদে তার। দেখুন না সব কেমন তোতা পাখির মতো বলে চলেছি। ওই বাচ্চা মেয়েটিকে যখন দেখলাম না, তখন আমার কোনির কথা মনে পড়ে গেল জানেন। ওরও এমনই বয়স তো আজ বেঁচে থাকলে। নিজের মেয়েটাকে তো আর বাঁচাতে পারলাম না, মেয়ের মতন কাউকে নয় বাঁচাই। আমার ছেলেকে ওই হাড়ি কাটে চড়িয়ে দিন বাবা, প্রায়শ্চিত্ত এখানেই হোক ওর কুকর্মে। আমি বাইরে কিছু বলবো না, ভাববেন না। নিজের চোখে এক সন্তানের মৃতদেহ দেখেছি, আরেকজনের পারবো না। তাই আমি আসি। পেছন ফিরে তাকালো রতন। এখনো ঝিমোচ্ছে যেন সন্তু। আর কিছুক্ষণ পরে সেই ঝিমানিটুকু চিরতরে মুছে যাবে। ওই রাগের অগ্নিশিখা নিভে যাবে ক্ষণিকের মধ্যেই। তনিমার কপালে ভাঁজ দেখা যায়। প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেল, কিন্তু কারুর কোনো খবর নেই। আকাশের চাঁদও যেন আজ তার সঙ্গী হতে চাইছে না। এই গা ছমছমে পরিবেশে রোদ্দুরোকে একা ফেলে যাওয়াতে খানিকটা রাগও হয়েছে তনিমার। কিন্তু তার মেয়েটার জীবনের ব্যাপার, মন্দিরের ভেতর কি হচ্ছে তার আঁচটুকুও করতে পারছে না তনিমা। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি এদিক ওদিক চোখ ঘোরাচ্ছে সে। লক্ষ্য করার মতন একটা বিষয় দেখেছে তনিমা। মন্দিরের গা ঘেঁষে রয়েছে একখানা বড় কূপ, যা কিছু দিয়ে ঢাকা রয়েছে। মন্দিরের জলের প্রয়োজনেই রাখা নিশ্চয়, কিন্তু কুয়োর আশপাশে আঁশটে গন্ধটা যেন আরো বেশি তীব্র, যেটা হালকা অবাক করেছে তনিমাকে। তনিমার ভাবনায় ছেদ পড়ল যখন সে দেখতে পেল রোদ্দুর কোলে করে তিন্নিকে নিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে আসছে মন্দিরের দিক থেকে। তনিমার সামনে দিয়ে প্রায় ঝড়ের গতিতে বেরিয়ে যেতে যেতে রোদ্দুর বলল, এখানে আর এক মুহূর্ত নয়, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে চলো। তনিমা কিছুই বুঝতে পারল না। হঠাৎ এমন কি ঘটলো যে রোদ্দুর এইভাবে ব্যবহার করছে? কিছু জিজ্ঞেস করে উঠবার আগেই রোদ্দুর সেখান থেকে বেরিয়ে পড়ল। তনিমা বুঝে উঠতে পারল না কি করবে সে। সেই কাপালি কি বা কোথায় গেলেন? দোলাচলে পড়ে যাওয়া তনিমার মন অবশেষে ঠিক করে নিল যে একবার মন্দিরের ভেতরে সে প্রবেশ করে দেখবে কি ব্যাপার। মন্দিরের প্রবেশদ্বারের দিকে এগোতে যাবে এমন সময় সেই মাঝবয়সী ভদ্রলোককে চোখে পড়ল তনিমা। শ্লথ গতিতে বেরিয়ে আসছে সে মন্দির থেকে।
লক্ষণীয় বিষয় হচ্ছে তার সাথে ওই ছেলেটিকে আর দেখতে পেল না তনিমা। ভুলো মনের পথিকের মতন গভীর ঘন জঙ্গলে মিশে গেল সে। এইসব কি হচ্ছে? না, আর দেরি করলে সব না হাতের বাইরে চলে যায়, এই ভেবে মন্দিরে ঢুকে পড়ল সে। তিনি আজ বেজায় খুশি। নাচের প্রতিযোগিতায় প্রথমবারের জন্য অংশগ্রহণ করবে সে। ডাক্তার আঙ্কেল তাকে বলেছে এখন থেকে তাকে আর কোনো কিছুতেই মা বাবা বারণ করবে না, যেমন ইচ্ছে হয় তেমন ভাবে সে এখন আনন্দ করতে পারে। তনিমা দূরে বসে তিন্নিকেই এক নজরে দেখে চলেছে। মিরাকলস ডু হ্যাপেন। সেই ভয়াবহ রাতের পর 1 মাস কেটে গেছে। বিভীষিকাময় রাতের কথা আর মনে করতে চায় না তনিমা। ওই ঘটনার পর প্রায় দিন সাথে কোনো কথাবার্তা বলতে পারেনি সে। রোদ্দুর বেশ ঘাবড়ে পড়েছিল তার অবস্থা দেখে। বারবার সেই মন্দির, সেই হাড়ি কাঠ, সেই দৃশ্য যেন হানা মেরে যাচ্ছিল তনিমাকে। মন্দিরে প্রবেশ করা মাত্রই গা ছমছমে ভাবটা অনুভব করতে শুরু করে সে। মাঝারি একখানা খুপড়িতে প্রবেশ করা মাত্রই নজরে পড়ে সেই রক্ত শীতল করা দৃশ্য। মন্দিরে প্রবেশ না করে রোদ্দুরের সাথে ফিরে যাওয়াটাই শ্রেয় ছিল। এখন মনে হচ্ছে তনিমা হাড়ি কাঠে নিথর হয়ে পড়ে রয়েছে সেই ছেলেটির বন্ধুহীন দেহ, আর খড়গের প্রকোপে ছিন্ন হয়ে যাওয়া মাথাটি স্থান পেয়েছে দেবী মূর্তির পায়ের সামনে। দেবী মূর্তির চেহারা দেখা মাত্রই আতঙ্কের পরিমাণ যেন আরো বৃদ্ধি পেল তার মনে। জ্ঞান শূন্য হওয়ার ঠিক আগের মুহূর্তে তার কানে আসে কাপালিকের কিছু কথা। ছেলেটার প্রাণের বিনিময়ে বাচ্চা মেয়েটার আয়ু বৃদ্ধি করে দে রে মা, করে দে, করে দে মা, করে দে। ব্যাস, তারপর তনিমার আর কিচ্ছু মনে নেই। তারপর যখন তার জ্ঞান ফিরল তখন সে নিজেকে খুঁজে পেল গাড়ির মধ্যে। সাময়িক আতঙ্কটা কাটিয়ে রোদ্দুরের থেকে সবকিছু জানতে পারে সে। 2 2 4 করতে আর বেশি সময় লাগলো না তাদের। নরবলি ছাড়া সেখানে পূজা সম্পন্ন নয়। প্রাণের বিনিময়ে প্রাণ, এই হচ্ছে সেখানে নিয়ম। দেবী রুধিরাময়ী তবে তার মেয়ের প্রাণ রক্ষা করার বিনিময়ে ছিনিয়ে নিল ওই ছেলেটার প্রাণ। কিন্তু তার সঙ্গে আসা সেই ব্যক্তি বাধা দিল না একবারও। এই বা হয় সে সম্পর্কে তার তেমনির জন্য ছেলেটিকে মৃত্যুর দিকে এগিয়ে দিলেই বা কেন সে? এই সব প্রশ্নের উত্তর হয়তো আজীবন অজানাই রয়ে যাবে তার কাছে। তবে প্রাপ্তি বলতে এতটুকুই যে তার মেয়ে এখন সম্পূর্ণরূপে সুস্থ। বাকি 5টা বাচ্চার মতন তিনিও এখন স্বাভাবিক। কিন্তু মনের ভেতর সেই খচখচানি ব্যাপারটা কাঁটার মতন হয়তো আজীবন বিঁধে থেকে যাবে তার। রোদ্দুর এসে আজকের নিউজ পেপারটা ধরিয়ে দেয় তনিমাকে। প্রথম পাতায় কি ছেপেছে দেখো। তনিমা প্রথম পাতায় চোখ রাখে আর আবারও ধাক্কা খায়। বড় বড় অক্ষরে ছাপা হয়েছে, বছর দেড়েক পর অবশেষে ধরা পড়ল সেই কুখ্যাত স্টোনম্যান মার্ডারার। আর ছবিতে যার চেহারা দেখা যাচ্ছে তাকে তনিমা ভালো করে চেনে। শুধু রক্তাম্বরের জায়গায় এখন তার শরীরে স্থান পেয়েছে সাধারণ জামা কাপড়। তনিমা কিছু বুঝতে পারছে না। রোদ্দুর বলতে শুরু করে, এই ব্যক্তি মানে আমাদের অতি পরিচিত কাপালিক বছর 3 আগে হঠাৎ ফেরার হয়ে যায়। প্রায় 10টা খুন করে সে। আর যে সেভাবে খুন নয়, একেবারে থান ইট দিয়ে খুন করতো সে। তার কারণেই স্টোনম্যান আখ্যাটা তাকে দেওয়া হয়।
এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভিকটিমের ব্যাপারে সে নিজেই ফোন করে জানাতো পুলিশকে, কিন্তু কোনোবারই পুলিশ তার টিকিটুকুও ধরতে পারেনি। কিন্তু বছর দেড়েক আগে থেকেই হঠাৎ করে স্টোনম্যান যেন কোথায় হারিয়ে গেল। পুলিশের ভয় না অন্য কিছু তা এখনো জানা যায়নি। পুলিশের কাছে একমাত্র এভিডেন্স বলতে যা ছিল তা হলো তার ভয়েস টেক্সচার। যেহেতু সে নিজেই ফোন করে ভিকটিমের প্রোফাইল বলতো, তা ওই যে বছর দেড়েক আগে তার কোনো পাত্তা পাওয়া যায়নি, সে তখন কৃষ্ণঝরা গ্রামে গিয়ে এক কাপালিকের ছদ্মবেশে জীবন কাটাতে থাকে। কিন্তু ওই যে রক্তের স্বাদ, মৃত্যুর গন্ধ একবার নাকে লাগলে তার মোহ এড়ানো বড় মুশকিল। রুধিরাময়ী দেবীর কতটা খিদে ছিল জানা নেই, তবে এই স্টোনম্যানের বেশ ভালোই ছিল। জঙ্গলের মাঝে ভাঙা মন্দির বানিয়ে সেখানে এক কাল্পনিক দেবী মূর্তির আরাধনা সে শুরু করে। দেবীর আরাধনার আড়ালে সে চালিয়ে যেত নরবলির মতো ঘৃণ্য অপরাধ, আর মেতে উঠত মৃত্যু খেলায়। সমস্ত মৃতদেহগুলি জড়ো করে এনে রাখত মন্দিরের সামনের কুয়োতে। তা পুলিশের কাছে কেউ খবর দেয় যে এই জঙ্গলে কিছু একটা হচ্ছে। পুলিশ পৌঁছায়, কাপালিক ধরাও পড়ে, আর তারপর গলার স্বর মেলানো হয় এবং রেজাল্ট 100% পজিটিভ। আগেই তো বলেছিলাম তনিমা, এইসবে বিশ্বাস করো না, এগুলো জাস্ট বোকা বানানো আর মানুষের ইমোশন নিয়ে খেলা, আর কিচ্ছু না। তনিমা এতক্ষণ চুপ করে সব শুনছিল, এবার সে মুখ খোলে। তাহলে আমাদের মেয়ে যে সুস্থ হয়ে গেল সেটা? ওটা আমাদের ভরসা আর তিন্নির মনের জোরে তনিমা। মায়ের ভালোবাসা ওকে বাঁচিয়ে তুলেছে, কোনো দেবী বা কারোর ত্যাগ নয়। তনিমার চোখে জল আসে। তিন্নির দিকে তাকায় সে। মন দিয়ে নাচের অভ্যাস করে চলেছে ও। তনিমার জানা নেই এই মাসখানেক তাদের জীবনে যা চলেছে তা কি অলৌকিক না মানুষের বোধগম্য কিছু জিনিস। কিন্তু তার একটা জিনিস পরিষ্কার, যে তিন্নি নতুন জীবন ফিরে পেয়েছে। তাদের ভালোবাসা আর তিন্নির মনের জোর নতুন করে বাঁচতে শিখিয়েছে মেয়েটা। টেবিলে পড়ে থাকা পেপারটির দিকে আরেকবার তাকায় তন্মা, আর তারপর রান্নাঘরের দিকে দেশলাইয়ে আগুনটা ধরিয়ে পুড়িয়ে ফেলে পেপারটা। আগুনের শিখায় শিখায় যেন এই বছরের দুশ্চিন্তা, ক্লান্তি, কষ্ট সবকিছু পুড়ে যাচ্ছে। তিনি ডেকে ওঠে ও ঘর থেকে। শেষবারের মতন উঠতে থাকা খবরের কাগজের দিকে তাকায় তন্মা, আর তারপর চলে যায় শেষ হলো আমাদের আজকের গল্প রুধিরাময়ীর খিদে। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে টিম রাতের 11টা, নাট্যরূপ নির্মাণে অনন্যা, শব্দ সংযোজন এবং আবহ নির্মাণ তৎপুরুষ প্রোডাকশন, প্রচ্ছদ পিয়ালি। গল্পের শেষে প্রথম অনুরোধটাই রাখছি আরেকবার, আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের নতুন নতুন উপস্থাপনা আপনাদের কাছে তুলে ধরতে অনুপ্রেরণা যোগাবে। এই অবধি বলে আজ তবে আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী গল্পে। ধন্যবাদ, নমস্কার।